আজ আমরা ইংরেজি সাহিত্যের এমন এক বিখ্যাত কবিতা নিয়ে কথা বলবো যা শুধু প্রেমের কথাই বলে না, বরং এটা হলো কাউকে কনভিন্স করার একটা মাস্টার ক্লাস। হ্যাঁ, অ্যান্ড্রু মার্ভেলের সেই বিখ্যাত কবিতা টু হিজ কয় মিস্ট্রেস এর কথাই বলছি। চলুন এর গভীরে গিয়ে দেখি কি লুকিয়ে আছে এর পড়তে পড়তে। আচ্ছা, কাউকে কিভাবে বোঝানো যেতে পারে যে পরে করব মানে আসলে অনেক দেরি হয়ে যাওয়া? এই প্রশ্নটা আমাদের সবার জীবনেই কোনো না কোনো সময় তো আসেই, তাই না? একদিকে দ্বিধা আর অন্যদিকে সময়ের তাড়া। এই টানাপোড়েনটাই কিন্তু মার্ভেলের কবিতার একেবারে কেন্দ্রবিন্দু। কবিতাটার শুরুই হচ্ছে এক অসাধারণ লাইন দিয়ে। যদি আমাদের হাতে অফুরন্ত সময় আর পৃথিবী থাকত, তাহলে তোমার এই লাজুকতা কোনো অপরাধ ছিল না। ভাবা যায়, বক্তা কিন্তু শুরুতেই একটা শর্ত দিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, দেখো, তোমার এই দ্বিধায় সংকোচ সবই ঠিক ছিল কেবল যদি আমাদের হাতে অঢেল সময় থাকত। এখানেই কিন্তু পুরো যুক্তির ভিত্তিটা তৈরি হয়ে যাচ্ছে। তো এই পুরো কবিতার পেছনে একটা আইডিয়া কাজ করছে। একটা ল্যাটিন শব্দগুচ্ছ আছে, কার্পে ডিয়েম। এর সহজ মানে হলো দিনটাকে ধরো বা বর্তমানকে বাঁচো। মানে জীবনটা খুবই ছোট, আর সময় ফুরিয়ে যাওয়ার আগেই মুহূর্তটাকে পুরোপুরি উপভোগ করে নাও। এই আইডিয়াটা মাথায় রাখলেই কবিতাটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। তো কে লিখেছেন এই কবিতা? তিনি হলেন অ্যান্ড্রু মার্ভেল, ১৭ শতকের একজন ইংরেজ কবি। সময়টা প্রায় ১৬৫০-এর দশক। আর কবিতাটার টোনটা খেয়াল করলে দেখবেন বেশ মজার। একই সাথে প্যাশনেট, আবার কেমন যেন একটা তাড়া কাজ করছে। এটা আসলে মেটাফিজিক্যাল কবিতার একটা দারুণ উদাহরণ, যেখানে বুদ্ধিদীপ্ত যুক্তির সাথে তীব্র আবেগের একটা খেলা চলে। চলুন এবার কবিতাটাকে একটা কেসের মতো করে দেখি। যেন বক্তা আদালতে দাঁড়িয়েছেন তার ভালোবাসার পক্ষে সওয়াল করতে। তিনি তার যুক্তিকে সাজিয়েছেন ৩টে ধাপে। আর মূল কথা একটাই, একদমই সময় নষ্ট করা যাবে না। তো প্রথম ধাপে বক্তা একটা কল্পনার জগৎ তৈরি করছেন। এমন এক জগৎ যেখানে সময়ের কোনো অস্তিত্বই নেই, কোনো সীমাবদ্ধতা নেই। দেখা যাক সেই পৃথিবীতে প্রেমটা কেমন হতো। আর এই জগতে প্রেমটা কেমন হতো দেখুন একবার। কি সাংঘাতিক অতিরঞ্জন! তিনি বলছেন মহাপ্লাবনেরও আগে থেকে প্রেম নিবেদন শুরু করতেন। ১০০ বছর ধরে শুধু চোখ আর কপালের প্রশংসা, ২০০ বছর ধরে বুকের, আর বাকি শরীরের জন্য চাকমাচি ৩০,০০০ বছর। শেষে গিয়ে তার মন জয় করতে আরও একটা যুগ। এটা অবিশ্বাস্য, তাই না? তো এই সব কিছুর মানেটা কি? মানেটা হলো, বক্তা বোঝাতে চাইছেন যে তার প্রেমিকা এতটাই অসাধারণ যে তাকে ভালোবাসতে অনন্তকালও কম পড়ে যাবে। তার এই লজ্জা, এই দ্বিধা সবই মেনে নেওয়া যেত যদি সময়টা কোনো ব্যাপারই না হতো। এখানে একটা খুব রোম্যান্টিক, শান্ত পরিবেশ তৈরি করা হচ্ছে। কিন্তু ঠিক এর পরেই কবিতার মেজাজটা ১৮০ ডিগ্রি ঘুরে যায়। ওই যে সুন্দর, শান্ত, রোম্যান্টিক জগৎ, সেটা ভেঙে চুরমার হয়ে যায়। এবার বক্তা আমাদের এক কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড় করান। আর সেই বাস্তবতা হল মৃত্যু। লাইনটা শুনুন একবার। কিন্তু আমার ঠিক পেছনেই আমি সময়ের ডানাওয়ালার রথের ছুটে আসার শব্দ শুনি। কি দারুণ একটা ছবি! সময় যেন একটা রথে চড়ে শিকারীর মতো তাড়া করে আসছে, আর পালানোর কোনো উপায় নেই। আর সময়ে তাড়া করে কোথায় নিয়ে যাবে? সোজা কবরে। আর সেখানে কি হবে? জীবনের এই যে সৌন্দর্য, তা ধুলোয় মিশে যাবে। গান হয়ে যাবে নীরবতা, আর প্রেম বা আবেগ সব পুড়ে ছাই হয়ে যাবে। কবরে কোনো আলিঙ্গন নেই, কিচ্ছু নেই। আর এটাই হলো বক্তার সবচেয়ে বড় অস্ত্র। তার চূড়ান্ত কথা হলো, কবর খুব ব্যক্তিগত একটা জায়গা হতে পারে, কিন্তু সেখানে কেউ কাউকে ভালোবাসে না। মানে মৃত্যুর পরে এই সম্মান, এই লজ্জা, এই সৌন্দর্য সব অর্থহীন। তো প্রথমে একটা সুন্দর স্বপ্ন দেখানো হলো, তারপর মৃত্যুর ভয়। এখন কি? এখন আসছে সমাধান। বক্তা তার যুক্তির শেষ ধাপে এসে একটা আবেগী প্রস্তাব রাখছেন। বলছেন, তাহলে চলো এখনই কিছু একটা করি। আর তার প্রস্তাবটা খুবই সোজাসাপটা আর শক্তিশালী। তিনি বলছেন, এখনই যৌবনকে উপভোগ করো, যখন ত্বক ভোরের শিশিরের মতো টলমল করছে। চলো আমাদের সমস্ত শক্তি আর আবেগকে এক করে ফেলি। আমরা হয়তো সময়কে থামাতে পারবো না, সূর্যকে আটকাতে পারবো না, কিন্তু আমরা এতটাই তীব্রভাবে বাঁচব যে সময়কেই আমাদের পেছনে ছুটতে হবে। বাহ, কি অসাধারণ একটা যুক্তি, তাই না? কিন্তু মার্ভেল
কিভাবে এই যুক্তিটাকে এতটা জোরালো করে তুললেন? এর পেছনে কিন্তু কবির কিছু গোপন অস্ত্র কাজ করেছে। চলুন সেগুলো একটু দেখে নিই। প্রথম অস্ত্রটার নাম হাইপারবোল, মানে চরমতিরঞ্জন। কোনো কিছুকে অনেক অনেক বাড়িয়ে বলা, যাতে সেটার গভীরতা বোঝা যায়। যেমন ওই যে বললেন, ২০০ বছর ধরে তোমার বুকের প্রশংসা করব আর ৩০,০০০ বছর ধরে বাকি শরীরের। এটা তো আক্ষরিক অর্থে সম্ভব না, কিন্তু এর মাধ্যমে তিনি তার ভালোবাসার বিশালতা প্রকাশ করছেন। এটাই হাইপারবোলের জাদু। এরপর আসছে মেটাফার বা রূপক, মানে মতো বা যেন, এই শব্দগুলো ব্যবহার না করে সরাসরি দুটো জিনিসের মধ্যে তুলনা করা। যেমন সময়ের ডানাওয়ালার রথ। এখানে সময়কে সরাসরি একটা দ্রুতগামী রথের সাথে তুলনা করা হয়েছে। এটা শোনার সাথে সাথেই কিন্তু আমাদের মনে একটা তাড়ার অনুভূতি তৈরি হয়, একটা ইমার্জেন্সি ফিলিংস আসে। এই কবিতায় দারুণ কিছু প্রতীকও ব্যবহার করা হয়েছে, যেমন ভোরের শিশির। এটা যৌবন আর সৌন্দর্যের প্রতীক, যা খুব তাড়াতাড়ি মিলিয়ে যায়। আবার ধুলো হলো মৃত্যুর প্রতীক, আর ছাই হলো আবেগের শেষ পরিণতির প্রতীক। এই প্রতীকগুলো কবিতার অর্থকে আরও গভীর করে তুলেছে। তো এই ক্লাসিক কবিতাটা থেকে আমরা আসলে কি পেলাম? এর মূল বার্তাটা ঠিক কি? টু হিজ কয় মিস্ট্রেস আসলে কার্পে ডিএম দর্শনের একটা চূড়ান্ত দলিল। এখানে যুক্তি আছে, ভয় আছে, আর আছে তীব্র আবেগ। এই তিনটেকে ব্যবহার করে কবি জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য একটা অকাট্য আবেদন তৈরি করেছেন। তবে শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। এই কবিতাটা কি আসলেই জীবনকে উপভোগ করার এক কালজয়ী বার্তা, নাকি এটা একটা ব্রিলিয়েন্ট কিন্তু ম্যানিপুলেটিভ, মানে কাউকে রাজি করানোর একটা নিখুঁত কৌশল? ভাবার বিষয় কিন্তু।